প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 180 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে মঙ্গলবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এই 180 নম্বর এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা যে পাঠিয়েছে সে তার নাম প্রকাশে অনিচ্ছুক, আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিম্পা বিশ্বাস। রিম্পা এর আগে আমাদেরকে আরো 3টে ঘটনা পাঠিয়েছে। রিম্পা যে ঘটনাগুলো পাঠিয়েছিল সেটা তার বোনকে নিয়ে, মানে তার কাকার মেয়েকে নিয়ে। আমরা আগের ঘটনাগুলোতে শুনেছিলাম যে ওর বোনের ভর হয়। খুবই অদ্ভুত ঘটনা কিন্তু রিম্পা পাঠিয়েছিল এর আগে, আর প্রত্যেকটা ঘটনাই কিন্তু তোমরা খুবই পছন্দ করেছিলে। আর আশা করছি আজকের ঘটনাটাও তোমরা পছন্দ করবে। তবে বলে রাখি যে রিম্পা যে ঘটনাটা পাঠিয়েছে তার মধ্যে দুটো ইভেন্ট রয়েছে, দুটো ছোট ঘটনা নিয়ে ও একটাই ঘটনা পাঠিয়েছে। বেশি দেরি করে লাভ নেই, চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। হ্যালো রাজদা, কেমন আছো? অনেক দিন পর আবার একটা ঘটনা লিখছি। এতটাই কাজের চাপ যে তোমাকে কমেন্ট করে ওঠা হয় না, তবে প্রত্যেকটা ঘটনা আমি কিন্তু শুনি। এর আগে তুমি আমার 5টা ঘটনা পড়ে শুনিয়েছ, তাই আশা রাখছি এই ঘটনাটাও তোমার ভালো লাগবে আর তুমি আমাদের প্রেতপক্ষের শ্রোতাদের সামনে পড়ে শোনাবে। তাহলে ঘটনা শুরু করছি। আমার পিসির ছেলে, মানে আমার ভাই, ওর বান্ধবীর নাম তিতলি। ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, পুরো দিদি বোনের মতো। এটা তিতলির পরিবারেই হয়ে যাওয়া একটা ঘটনা। রাখি পূর্ণিমার ঠিক 3 দিন আগে ঘটে যায় এই ঘটনাটি। তো যেভাবে ও আমাকে বলেছে আমি সেইভাবেই বলছি। তিতলিরা 3 বোন, তিয়াশা, তিতলি আর তিথি। তিতলি মেজো বোন, ওর দিদির বিয়ে হয়ে গেছে আর ছোট বোন মাধ্যমিক দিচ্ছে। এই ঘটনা ছোট বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা। তিতলিদের সাথে ওর ঠাকুমা থাকতো। উনি মারা যান রাখি পূর্ণিমার ঠিক 4 দিন আগে। তিতলিদের বাড়ির প্রতি এবং তার নাতনিদের প্রতি তার এক প্রগাঢ় ভালোবাসা ছিল। তিনি জানতেন যে তার মৃত্যু আসন্ন, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা তার পুরো দমে ছিল। তিনি মাঝে মাঝেই বলতেন যে আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, আমি আমার বাকি 2 নাতনির বিয়ে দেখে তবে মরতে চাই। কিন্তু সেই আশা তার পূর্ণ হলো না। শেষ দিনগুলোতে তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন, এমনকি বাথরুম পায়খানাও তার বিছানাতেই হয়ে যেত। ঠাকুমা হঠাৎ করেই মারা গেলেন। তো আমরা শুনে থাকি যে কেউ মারা গেলে মাছ, মাংস, ডিম এইসব খেতে হয় না, আরও নিয়ম আছে যা পালন করতে হয়, সেগুলো নিশ্চয়ই সবার জানা। তো ও ঠাকুমা মারা যাওয়ার 1 দিন পর তিতলির বোন তিথি পড়তে গিয়ে বান্ধবীদের সাথে আমিষ খেয়ে ফেলে। ও টিউশনে গিয়েছিল, তাই নিজের অজান্তেই ও ডিমের চপ খেয়ে ফেলে। টিউশন ছুটি হতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ও সাইকেল করে বাড়ি ফেরার সময় বাড়ির কিছুটা দূরে হঠাৎ করে সে সাইকেল নিয়ে পড়ে যায়। পরবর্তীকালে ও বলেছিল যে আমি যে কিভাবে পড়ে গেলাম আমি নিজেও জানি না। ও বলেছিল যে একটা গরম হাওয়া নাকি ওকে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘটনায় ফিরছি। ও কোনো রকমে সাইকেল হাঁটিয়ে বাড়ি ফেরে, কিন্তু ওর হাতে প্রচণ্ড যন্ত্রণা হতে থাকে। বাড়ির লোক ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এক্স-রে করার পর জানা যায় যে ওর হাতে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে। ওর হাতে প্লাস্টার করাতে হয়। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার মধ্যেই প্লাস্টার। বাড়ির লোক প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে। কিন্তু ঘটনাটা ঘটে এরপর থেকে। তিথি বাড়িতেই রেস্ট নিচ্ছে, কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় ওর মধ্যে। প্রথম দিন প্লাস্টার করে বাড়ি ফেরার পরের দিন থেকেই ও কেমন কেমন করে সবার দিকে তাকায়, চোখে একটা লালচে ভাব। কিন্তু অদ্ভুত ঘটনা হচ্ছে এটাই যে ও সকলকে তুই তুকারি করতে থাকে। ওর মাকে ও বলে, আমার খিদে পেয়েছে, খেতে দে। ওর মা তখন ওকে বলে, এইভাবে কথা বলছিস কেন, আর তোর গলার এরকম অবস্থা হলো কেন? তিথি তখন বলে, ওসব কথা থাক, আমি মাংস খাবো, দে। ওর বাবা তখন ওকে বকাবকি করে আর বলে, মায়ের সাথে এমন ভাবে কথা বলছিস? ওকে বকা দেওয়াতে তিথি ওর বাবার দিকে তাকিয়ে দাঁত কিড়মিড় করতে থাকে। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ে।
রাতে তিথির মা তিথিকে দেখার জন্য ওর ঘরে যায়, কিন্তু ঘরে গিয়ে দেখে যেই খাটে তিথি শুয়ে রয়েছে তার পাশেই জানলা, সেই জানলা দিয়ে মৃদু আলো এসে পড়েছে তিথির খাটে। ঘরের মধ্যে একটা বিকট গন্ধ। তিথির মা লক্ষ্য করে যে তিথি বিছানায় বাথরুম করে ফেলেছে, পটি করে ফেলেছে, আর নিজের বিষ্ঠা নিজের গায়ে মুখে মাখছে। তার সঙ্গে ওর মা শুনতে পায় তিথির মৃদু হাসি। পরের দিন সকালে তিথির মা ওকে পরিষ্কার করিয়ে দেয়। রাতে ওর মায়ের সাহস হয়নি নিজের মেয়ের কাছে আসার। সেই দিন দুপুর বেলায় তিথি ওর বাবাকে দেখে বলে, আমার গয়নাগুলো কোথায় কোথায় লুকিয়েছিস, বার করে আন। তিতলি সেই সময় তিথির পাশেই দাঁড়িয়েছিল। কথা নেই বার্তা নেই, ও তিতলিকে এক চড় মারে। তিতলি আমাকে বলেছিল যে ওর বোন তিথি যেভাবে সবার দিকে তাকাচ্ছিল, আমাদের কারোর সাহস হচ্ছিল না যে ওকে পাল্টা কোনো উত্তর দিই। তিথি নিজের বাবাকে যে গয়নাগুলো আনতে বলে সেগুলো তার ঠাকুমার গয়না। বেগতিক দেখে তার বাবা তার ঠাকুমার গয়নাগুলো তিথিকে এসে দেয়। ঠাকুমাও গয়না পরতে ভালোবাসত। সবাই দেখল তিথি নিজের ঠাকুমার মতো গয়না পরে খাটে বসে রইল, আর কেউ ওর ঘরে ঢুকলে খুব লাজুকভাবে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এই সব ঘটনার পর সবার একটা ধারণা হলো যে হয়তো সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছে, আর সেই জন্যই এরকম অবস্থা। এতক্ষণ যতটা বললাম সেগুলো ওর ঠাম্মা মারা যাওয়ার একদিন পরের ঘটনা। হাত ভাঙবার রাত থেকে পরের দিন অবধি। তার পরের দিন ওকে গাড়ি ভাড়া করে কৃষ্ণনগরে নিয়ে যাওয়া হয় মাথার ডাক্তার দেখাতে। সারাটা রাস্তা গাড়ির মধ্যে তিথি পাগলের মতো হাসতে থাকে আর সবাইকে গালাগালি দেয়। এমন সব গালাগালি যেগুলো ওর ঠাকুমা দিত। তিথি সকলকে গালিগালাজ করে আর নিজের গা খামচিয়ে যায়। ডাক্তারের কাছে পৌঁছাবার পর ডাক্তার সব কিছু দেখল। সব রকম পরীক্ষা নিরীক্ষার পর মাথায় কোনো গন্ডগোল পাওয়া গেল না। ওকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। ওদের বাড়িরই এক প্রতিবেশী একজন কাকা ওদেরকে বলে যে ডাক্তার তো দেখানো হলো, যা ঘটছে এসব স্বাভাবিক নয়, ডাক্তারের দ্বারা এসব হবে না, একজন তান্ত্রিক ডাকো। সেদিন রাতে তো কিছু করা যায়নি। সেই কাকা বলে পরের দিনই তারই পরিচিত এক নাম করা তান্ত্রিককে এই বাড়িতে ডেকে নিয়ে আসবে সে। সেই দিন রাতে তিথি ছাদের ওপর গিয়ে পাগলের মতো নাচতে থাকে। তিতলি আমাকে বলেছিল যে জানো দিদি, আমরা বাড়িতে 24 ঘন্টা আতঙ্কে থাকছি আর রাম নাম জপছি। কখন যে আমার বোন কি করবে আমরা কেউ বুঝতে পারছি না। কোনো রকমে রাত কাটার পর পরের দিন সেই তান্ত্রিক আসে, আর তিথিকে দেখার পর সে বলে ওর ঠাকুমার প্রেতাত্মা ওর ওপর ভর করেছে। সেই তান্ত্রিক বাবাজি ওকে ঝাড়ফুঁক করে একটা মাদুলি দেয় আর তার ঝোলা থেকে তিথিকে কিছু খেতে দেয়। তিনি সকলকে বলেন যে ও যদি খেয়ে নেয় ভালো, না হলে জলে গুলে ওকে জোর করে খাইয়ে দেবে। তারপর ওর খুব ঘুম পাবে, কিন্তু ঘুম থেকে উঠে তোমরা দেখবে ও স্বাভাবিক হয়ে গেছে। এইসব ঘটনা যখন ঘটছিল তখন তিথির চোখ উল্টে গেছে। চোখের মণি পুরো সাদা। রাগত দৃষ্টিতে সে তান্ত্রিকের দিকে তাকিয়েছিল। মুখ দিয়ে তার অনবরত লাল ঝরে পড়ছে। তান্ত্রিক বাবা কিন্তু এক ফোঁটাও বিচলিত হলেন না। তিনি তিথির মাথায় হাত বোলাতেই তিথি যেন রেগে উঠল, কিন্তু কোনো কথা বলতে পারল না। তান্ত্রিক বাবাজি বাড়ি বন্ধন করে দিয়ে গেলেন, আর তারপর তিথিকে জোর করে যে খাবার তান্ত্রিক বাবা দিয়ে গেছিল সেটা খাওয়ানো হলো, আর তিথি কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে। টানা 12 ঘন্টা ঘুমানোর পর তিথি যখন ঘুম থেকে ওঠে তখন সে একেবারেই স্বাভাবিক। ও ঘুম থেকে উঠে ওর মাকে বলে, আমার গায়ে এত কাটা কেন? কে আমার গায়ে এমন খামচেছে? সবাই এটা বুঝতে পেরেছিল যে তিথির সাইকেল থেকে পড়ে যাওয়া অবধি সব কিছু মনে আছে, কিন্তু তারপরের 3 দিন ওর সাথে কি হয়েছে তার কোনো স্মৃতি তার মধ্যে নেই। তার কিচ্ছু মনে নেই। ওকে কি সত্যি ওর ঠাকুমা ভর করেছিল? আর যদি তা না হয় তাহলে ওর সাথে কি ঘটেছিল সেটা তিতলি এবং তার পরিবারের কাছে রহস্যই রয়ে গেছে। প্রেত পক্ষ
এখানে স্বাভাবিক একটি বিভ্রম। তো এই ছিল ঘটনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। যে আমাকে ঘটনা পাঠিয়েছে তার নাম তো আমি নিতে পারবো না, তবে সে আমাকে আরো লিখেছে যে আমি নিজে দেখেছিলাম দাদা, ও যখন আমার সামনে আসে আমি ওকে চিনতেই পারিনি। পুরো সাদা ফ্যাকাশে শুকিয়ে গিয়েছিল ওর মুখ, চোখের নিচে কালি আর সারা গায়ে খামচানোর দাগ। একটা মিষ্টি ভালো মেয়ে 4 দিনে কি করে এমন হলো আমি বুঝতেই পারলাম না। এখনো ভালোই আছে, আর কোনো ঘটনা ওর সাথে ঘটেনি। তবে তিতলি আমাকে বলেছিল যে ওর ঠাম্মা নাকি ওর মাকে একদিন স্বপ্ন দিয়েছিল যে আমি মাংস খেতে চেয়েছিলাম, দিলি না। এই স্বপ্ন দেখে ওর মা খুবই অবাক হয়, আর এটা ভেবেও তারা অবাক হয় যে সত্যি কি ওদের ঠাকুমা তিথির ওপর ভর করেছিল। একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম। চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রিম্পা বিশ্বাস। রিম্পা আমাকে লিখেছে, হাই দাদা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি এর আগে 3টে ঘটনা পাঠিয়েছি, আর 3টে ঘটনাই তুমি পড়ে শুনিয়েছ। আগের ঘটনাগুলোর মতো এবারও আমি আমার কাকার মেয়ে মানে আমার বোনের ঘটনা নিয়ে চলে আসলাম। যদি বাকি ঘটনাগুলোর মতো এই ঘটনাটাও পড়ে শোনাও তাহলে খুব খুশি হব। ঘটনা তো আমার পড়া হয়ে গেছে, আমার তো খুবই ভালো লেগেছে। এবার তোমাদের শোনানোর পালা, তাই এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। রিম্পা যেভাবে আমাকে ঘটনাটা লিখেছে আমি সেইভাবেই পড়ছি। একদিন আমাদের উঠোনের ওপর দিয়ে একটা সাপ যাচ্ছিল। সেই সাপটাকে আমার ভাই মানে আমার কাকার ছেলে ভারী ডান পিটেছে, ভারী দুষ্টু। ভাই কি করে, সেই সাপটাকে দেখতে পেয়ে সেটাকে খপ করে ধরে ফেলে একটা বোতলের মধ্যে পুড়ে ফেলে, আর সেই বোতলের মুখ আটকে পুকুরে ছুঁড়ে ফেলে দেয়। আমরা সবাই বারণ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আমার ডানপিটে ভাই কারোর কথা শোনে না। আমার মা ভাইকে বলেছিল যে যে কাজটা করলি সেটা কিন্তু খুব খারাপ, বাড়িতে অমঙ্গল হয়। ভাই যেন আমার মায়ের কথায় পাত্তাই দিল না, কিন্তু অমঙ্গল সত্যিই দেখা দিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যেই আমার বোনের খুব গলা আর ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। এতটা ব্যথা যে বোন কথাই বলতে পারছে না। গলা আর ঘাড় এমন ব্যথা করছে যে আমার কাকার মেয়ে কাটা ছাগলের মতো ছটফট করছে। বোনের এই অবস্থা দেখে আমার মা আমার ভাইকে বলে, দেখেছিস কি অবস্থা হলো? আমি বলেছিলাম না তুই যেটা করছিস খুব খারাপ, বাড়িতে অমঙ্গল হবে, এবার কি হবে? মায়ের এই কথা শোনার পর আমাদেরও মনে হচ্ছিল যে বোনের এই দুরবস্থার জন্যে ভাইয়ের সেই সাপটাকে বন্দি করে পুকুরে ফেলে দেওয়াটাই হচ্ছে কারণ। আমরা সকলে ভাইকে বলি যে পুকুরে নেমে সেই বোতলটাকে নিয়ে এসে সাপটাকে ছেড়ে দে। আমার ভাই সাঁতার কেটে পুকুরের প্রায় মাঝখান থেকে সেই বোতলটাকে পাড়ে নিয়ে আসে। বোতল খালি এবং ফাঁপা ছিল, তাই ডুবে যায়নি, আর বোতলের মুখও বন্ধ ছিল। ভাই সেই বোতলটাকে পাড়ে নিয়ে এসে বোতলের ছিপি খুলে সাপটাকে ছেড়ে দেয়। আমার ভাইয়ের এত বড় আস্পর্ধা যে সাপটাকে ছেড়ে দেওয়ার পর আমার মাকে বলে, নাও সাপটাকে তো ছেড়ে দিলাম, দেখো এবার দিদি যদি ভালো হয়ে যায়। যত সব এসব অন্ধবিশ্বাস ছাড়া আর কিচ্ছু নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই যে সেই সাপটাকে ছেড়ে দেওয়ার প্রায় 10-15 মিনিট পর থেকেই আমার বোনের গলা আর ঘাড়ের ব্যথা একটু একটু করে কমতে থাকে। আমার বোন কথা বলতে পারছিল না, সে কথাও বলতে আরম্ভ করে। এই ঘটনার পর আমরা বাড়ির সবাই ঠিক করলাম যে আমাদের বাড়িতে মনসা পুজো আরম্ভ হবে। কথা মতো তাই হলো। তোমরা হয়তো সবাই জানো যে মনসা পুজোতে দুধ কলা দিতে হয় প্রসাদ হিসেবে। পুজোতে দুধ কলা দেওয়া হলো, পুজো নির্বিঘ্নে সম্পূর্ণ হলো। পুজো শেষ হওয়ার পর আমার বোনের আবার ভর হয়। পুজো মানেই বাড়ি ভর্তি লোক। সেই বাড়ি ভর্তি লোকের সামনে আমার বোন মাটিতে গড়াতে গড়াতে সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে মণ্ডপে ঢুকে সমস্ত দুধ কলা খেয়ে নেয়। তারপর সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরবর্তীকালে আমার বোনকে জিজ্ঞাসা করা হলে সে বলে তার কিছুই মনে নেই। আরও একদিনের ঘটনা এখানে বলছি। এটা প্রায় 2019 সালে ঘটে যাওয়া ঘটনা। তখন আমাদের আর কাকার বাড়ির জায়গা ভাগ হয়নি, শুধু রান্না বান্না আলাদা হতো। কিন্তু তার কিছুদিন পর ঠিক হলো যে আমাদের উঠোনের সামনের দিকে আমাদের বাড়ি বানানো হবে, আর তার অন্য পাশে কাকাদের বাড়ি। কিন্তু এই বাড়ি যে আমাদের কাল হয়ে দাঁড়াবে সেটা কে জানত।
বাড়ি বানানো শুরু হলো, অর্ধেক হয়েও গেল। এর মধ্যেই কালী পুজো এসে পড়ে। যারা আমার ঘটনা আগে শুনেছ তারা হয়তো জানো যে আমাদের বাড়িতে বিশাল বড় করে কালী পুজো হয় এবং আমাদের বাড়ির মা কালী খুবই জাগ্রত। বাড়ি বানানোর কাজ স্থগিত রাখা হয়, আর ঠিক হয় যে পুজো পার হলে আবার কাজ শুরু হবে। এখানে বলে রাখি যে বাড়িটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে কাকার বাড়িতে যেতে হলে আমাদের বাড়ি ঘুরে যেতে হবে। পুজোর দিন চলে আসলো, এবার মাকে আনার পালা। মাও চলে এলেন। পুজোর রাতে জোগাড় যন্ত্র সব হয়ে গেছে। আমাদের বাড়ির আশেপাশের লোক, পাড়া পড়শি আর আমরা সপরিবারে সবাই পুজো মণ্ডপে উপস্থিত। পুজো শুরু হয়, কিন্তু পুজো যখন ঠিক মাঝপথে তখন আমার বোন হঠাৎ করে চিৎকার করে ওঠে। তার সেই চিৎকারে পুরোহিত মশাই পুজো থামিয়ে দেন। সবাই দেখে যে বোন উঠোনের মাঝখানে এলো চুলে হাতে একটা কাটারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার বোনের চুলগুলো খোলা, চোখ দুটো টকটকে লাল। আমরা সকলে বোনের সামনে গিয়ে দাঁড়াতে সে আমাদেরকে বলে, আমি আর এই বাড়িতে থাকবো না, কারণ আমার রাস্তা বন্ধ করে দিয়েছিস। আমার বাবাকে উদ্দেশ্য করে বলে, প্রতি বছর যে রাস্তা দিয়ে আমাকে এই বাড়িতে আনা হতো সেই রাস্তা বদল করা হয়েছে। এই বছর অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কেন? আমরা সকলে বোনের কাছে ছুটে যাই। বোন এরপর তার হাতের কাটারি দিয়ে আমাদের উঠোনের মাটি কোপাতে শুরু করে, আর মাটি কোপাতে কোপাতে আমার বাবাকে বলে, এই ঘর ভাঙ, আমার রাস্তা ছাড়। আমি প্রতি বছর যে রাস্তা দিয়ে আসি সেই রাস্তায় তুই ঘর তুলছিস, আমি সব শেষ করে দেব। আমার এবং আমার কাকার পরিবারের জানতে বাকি রইল না যে কি হয়েছে। সকলে বোনের পায়ের কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন আমার বোন আমার দিকে তাকিয়ে বলে, তুই যার সাথে কথা বলিস সে ভালো ছেলে নয়, ওকে ছাড়। আমি আমার বোনের এই কথা শুনে সত্যি অবাক। আমি সত্যি 2 মাস যাবত একটা ছেলের সাথে কথা বলতাম, কেউ জানতো না, কিন্তু আমার বোন সেই কথা কিভাবে জানলো? তারপর আমার বোন আবার আমার বাবাকে উদ্দেশ্য করে বলে, তুই যেই সাধুর সাথে গোপনে কথা বলছিস আর সে নাকি তোকে তোর ভাইয়ের সাথে আলাদা হতে কুমন্ত্রণা দিচ্ছে, ওর কথা শুনিস না। আমার বাবা বোনের পা ধরে বলে, আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। বোন এবার আমার দাদাকে বলে, তুই ভালো করে পড়াশোনা কর, তুই ঠিক চাকরি পাবি। আর এই বাড়ি যেন 2 ভাগ না হয়। এই বাড়ি অক্ষত থাকলে আমি সারা জীবন এই বাড়িতে থাকবো, আর এই বাড়ি যদি 2 ভাগ হয়, শত পুজো করলেও আমার কৃপা দৃষ্টি এই বাড়িতে কোনো দিনই পড়বে না। এই কথাটা বলে বোন অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমাদের কি অবস্থা হয়েছিল সেটা হয়তো বলে বোঝাতে হবে না। আমাদের বুঝতে বাকি থাকে না যে আমার বোনের ওপর কে ভর করেছিল। বোনের যখন জ্ঞান ফেরে তখন তার কিছুই মনে নেই। অবশেষে আসে ভাসানের দিন। এখানে বলে রাখি যে আমাদের ভাসানে অতিথিদের জল মিষ্টি খাওয়ানো, আবির খেলা এইসব প্রতি বছরই হয়। কিন্তু এই বছর হঠাৎ করে মায়ের ঘটটা উল্টে যায়। সবাই এই ঘট পড়ে যাওয়াটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল। এরপর ঘটটাকে সোজা করে সময় মতো মায়ের বিসর্জনও হয়। কিন্তু পরের দিন সকালে আমার বোন আমার কাছে এসে বলে, এই দিদি, তুই কি জানিস মা কালীর ঘট কেন উল্টে গিয়েছিল? আমি তখন তাকে বলি, কিছুতে লেগে বা ধাক্কা লেগে হয়তো পড়ে গেছে। বোন আমাকে হেসে বলে, তুই মাকে কাপড় না ছেড়ে গা না ধুয়ে আবির লাগিয়েছিলিস, তাই মা রাগ করেছিলেন, আর রাগ করে ঘট ফেলে দিয়েছিলেন। আমার মাথায় যেন বাজ পড়ে। সত্যি আমি সেই দিন আমার অজান্তেই বাসি কাপড়ে বিসর্জনে গিয়েছিলাম, আর মাকে আবিরও লাগিয়েছিলাম। কিন্তু আমি ছাড়া তো সেটা কেউ জানে না। সেটা আমার বোন কি করে জানলো? আমার বোনকে এই কথা জিজ্ঞাসা করায় আমার বোন আমাকে বলে, আমি স্বপ্নে দেখেছি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক, একটি বিভ্রম।
তো এই ছিল ঘটনা রিম্পা আমাদেরকে পাঠিয়েছে। সত্যি রিম্পার আগের ঘটনাগুলোর মতোই কিন্তু এই ঘটনাও আমার বেশ ভালো লেগেছে। তবে তোমাদের কিরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি রিম্পার মতো তোমরাও আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com-এ। যারা ফেসবুক স্যাভি তাদের জন্য রয়েছে আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্স। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। আর এর সঙ্গে আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমাদের যেখানে খুশি তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে একটা জিনিস দেখে নিও যে সেই সব ঘটনা যেন কোনো কপিড কন্টেন্ট না হয়, কেননা কপিড কন্টেন্ট শোনালে আমাদের কপিরাইট ক্লেম আসতে পারে। আর কপিরাইট ক্লেম আসলে আমাকে সেই ভিডিও ডিলিট করে দিতে হবে। তাহলে চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। ঈশান দাস লিখেছে, খুব সুন্দর গল্পটা, মাইন্ড ব্লোয়িং, খুব ভালো থেকো দাদা, গড ব্লেস ইউ অ্যান্ড কিপ ইট আপ। সঙ্গীতা দেবনাথ লিখেছে, অনেকদিন পরে কমেন্ট করলাম দাদা, তবে ঘটনা শোনা বন্ধ করিনি, সত্যি দারুণ লাগলো। নটখাট রিনা লিখেছে, অনেক ভালো লাগলো দাদা। সুমিত্রা পট্টনায়ক লিখেছে, পুজোর এক ফাঁকে শুনে নিলাম ঘটনাটা, সত্যি অলৌকিক আর অদ্ভুত সুন্দর একটা ঘটনা, আরও শুনতে চাই এমন ঘটনা নন্দিনীর থেকে। সুদেশনা সিনহা রয় লিখেছে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর, ঈশ্বর আছেন আমি বিশ্বাস করি, জয় শিব শম্ভু, ভালো লাগলো ঘটনাটা। বাবাই দাস লিখেছে, প্রতিবারের মতো এবারও হাজির হয়ে গেলাম রাজদার ভয়েসে ভৌতিক ঘটনা শুনতে, খেতে খেতে শুনছি। স্বপ্না দে লিখেছে, খুব ভালো লাগছে দাদা ঘটনাটা। সুতপা নাগ লিখেছে, ঘটনা শোনা মাত্রই বুঝতে পেরে গেছিলাম এটা শিওর নন্দিনীর ঘটনা, অপূর্ব সুন্দর একটা ঘটনা। নন্দিনীর ঘটনা শুনলে ভগবানের প্রতি বিশ্বাস আরো বহু গুণ বেড়ে যায়। অশুভ শক্তির প্রভাবও আছে আমাদের জীবনে, তা আবারও প্রমাণ হয়। শুভ সরস্বতী পুজো সকলের খুব ভালো কাটুক। এই সব কাটা কমেন্টটি এসছে জোড়া বটতলার প্রাচীন প্রবাদ, গ্রাম বাংলার ভূতের গল্প, প্রেতপক্ষের 178 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তো এই ছিল শাউট আউট পর্ব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।